দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24 বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জুবাইর মঞ্জুর। ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা, তাতে ব্যর্থ হয়ে শ্বাসরোধে চট্টগ্রামে নির্মমভাবে হত্যা করা হয়েছিল চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আবিদা সুলতানা আইনিকে। 3 বছর পর হত্যায় জড়িত সবজি বিক্রেতা রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, পুলিশ গাফিলতি যদি না করত শিশুটি বাঁচানো সম্ভব হতো। একই সাথে নিজেদের সোর্স হওয়ায় আসামিকে রক্ষার চেষ্টা করেছে পুলিশ। ছোট্ট শিশু আবিদা সুলতানা আইনি বিড়ালের বাচ্চার প্রতি ছিল বাড়তি মায়া। সেই মায়াতেই নিজের জীবন দিতে হয়েছিল অবুঝে শিশুটিকে। 2023 সালের 21 মার্চ চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থেকে নিখোঁজ হয় আইনি, যাকে ফুসলিয়ে নিয়ে আটকে রেখে ধর্ষণের চেষ্টা এবং সবশেষে হত্যার পর ময়লার স্তূপে মরদেহ ফেলে দেয় সবজি বিক্রেতা রুবেল। পরে 29 মার্চ উদ্ধার হয় শিশুটির মরদেহ। চাঞ্চল্যকর সেই হত্যা মামলায় সব প্রমাণিত হওয়ায় রুবেলকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর বিচারক সাইফুর রহমান রায়ে তার পর্যবেক্ষণে উল্লেখ করেন, পুলিশের গড়িমসির কারণে জীবিত উদ্ধার করা যায়নি আইনিকে। এমনকি সোর্স হওয়ায় আসামিকে বাঁচাতে চেষ্টা করেছিল পুলিশ। যে পুলিশ যদি ঘটনাটা তাৎক্ষণিকভাবে মামলাটা নিত, তাহলে হয়তো এই শিশুটার জীবনটা রক্ষা পেত বা বাঁচানো সম্ভব হতো। পুলিশের সোর্স হওয়ার কারণে পুলিশ তাকে বাঁচানোর জন্য বিভিন্ন রকমের চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত যখন আমাদের সিরিয়াসনেস ছিল, মানবাধিকার আইনজীবী সিরিয়াসনেস ছিল, সব কিছু মিলাই যখন কোনো কিছু আর লুকানো যায় না, শেষ পর্যন্ত 3.5 বছর পরে আজকের এই রায়টা দিল। রায়ের কপি হাতে পেলে পুলিশের কোনো গাফিলতি থাকলে তা নিয়ে মামলা করা যায় বলে মনে করেন আইনজীবীরা। এই মামলায়ও যদি আদালত হয়তো কোনো নির্দেশ দিতে পারে পুলিশের ব্যাপারে, গাফিলতির ব্যাপারে, তাহলে তো ওয়েল অ্যান্ড ডান। আর যদি কোনো ফাইন্ডিংস এটা আমরা মামলা করার মতো থাকে, তাহলে আমরা এটা হিউম্যান রাইটসের পক্ষ থেকে আমরা পুলিশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। রায়ে সন্তোষ জানান আইনির মা ও স্বজনরা। বলেন, আর কারো বুক যেন এভাবে খালি না হয়, সেজন্য দ্রুত রায় বাস্তবায়ন করা জরুরি। আমার যে সন্তানের হাহাকার, এটা আমি কাউকে বলে বোঝাইতে পারবো না। আমি প্রত্যেকটা মুহূর্তে আমার সন্তানকে আমি ফিল করি। আমি চাই আমি আমার সন্তান আইউনিকে হারাইছি, আর কোনো মা যেন কোনো আইউনিকে হারাইতে না হয়। শেষ যেদিন হাসি হইব সেদিন আরও খুশি হইব। আর এরকম যেন আমার নাতিনের লগে এরকম হয়েছে, আর এরকম কোনো শিশুর সাথে এরকম যেন না হয়। তবে রায়ে সন্তুষ্ট হতে পারেননি বলে জানান রুবেলের মা। আর বাসা চাই, আমি বিকে চাই, অফুত আমি বিকে চাই, তোরা দিলে ফুট ইবে আর ফুট অফুত ইবে আর ফুট খানা কিচ্ছেন অফাস এখন সারযন্ত্র সারযন্ত্র। হত্যার পাশাপাশি ধর্ষণ চেষ্টা, মরদেহ গুমসহ অন্যান্য অপরাধে রুবেলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 5,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। এবারের বন্যায় কক্সবাজারে বড় ধাক্কা লেগেছে মৎস্য খাতে। ভেসে গেছে প্রায় 6,000 খামার ঘেরের মাছ। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ 46 কোটি টাকার বেশি। তবে চরম এ দুঃসময়েও চাষিরা জানেন না কবে মিলবে প্রণোদনা। মৎস্য বিভাগ আপাতত পরামর্শ দিচ্ছে বিকল্প চাষ পদ্ধতির। আজিম নেহাদের রিপোর্ট, ছবি তুলেছেন রাশেদুল ইসলাম ছোটন। কক্সবাজারের চকুরিয়ার বদরকালী এলাকার নাজিমউদ্দিন ঘেরের মাছ রক্ষায় 2বার দিয়েছিলেন বাঁধ, কিন্তু কাজে আসেনি। এবারের ভয়াবহ বন্যায় ভেসে গেছে অধিকাংশ মাছ। যেটুকু বাকি আছে এখন তা রক্ষার শেষ চেষ্টা করছেন সর্বশান্ত এই চাষি। মানুষ দিয়ে মাটি কাটাইছি, 2বার মাটি ভেঙে গেছে, তো আমরা চেষ্টা করছি আবার বাঁধার জন্য চেষ্টা করছি। এখন জাল দিচ্ছি। সাম্প্রতিক বন্যায় কক্সবাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মৎস্য খাতে। এতে শুধু নাজিম নয়, পথে বসেছেন হাজারো চাষি। এখন ঘুরে দাঁড়াতে হলে তাদের যে আর্থিক সহায়তা দরকার তা কখন মিলবে সেটা জানে না কেউই। 2-3 লাখ টাকার মাছ এখন মানে কি নদীতে চলে গেছে। যত ধরনের চেষ্টা আছে আমরা সবগুলো আমরা এখানে প্রয়োগ করেছি, একটা তো কাজ আসে নাই। অনেক নেট দিয়েছিলাম, পানি বেশ করার কারণে ওই নেটও তো ডুবে গেছে। প্রজেক্টগুলো রক্ষা করার জন্য যে কিছু সাহায্য পাই অনেকটা উপকার আসবে। 2022 সালে আমাদের সব মাছ এই প্রজেক্টে চলে গেছে। ওইটার অভিজ্ঞতায় আমরা এবারের মধ্যে উঁচু করে নেট দিছি, আমাদের মাছগুলি যায় নাই। চাষিদের এমন হাহাকারের মধ্যেও মৎস্য বিভাগের কাছে নেই প্রণোদনা সংক্রান্ত কোনো তথ্য। এখন তারা জলবায়ু সহনশীল বাগদা চিংড়ি, তেলাপিয়া, পাঙ্গাস আর রুই মাছ চাষের পরামর্শ দিচ্ছেন চাষিদের। জানাচ্ছেন জলাশয়ে মাছ ধরে রাখার কৌশল।
শুটকি দিয়ে যে সমস্ত খাদ্যগুলো তৈরি করা হয় সেগুলোতে একটা ফ্লেভার থাকে, এগুলো মাছ পছন্দ করে। পাশাপাশি কিছু খাদ্য কিনতে পাওয়া যায়, আপনাদের এটাকে সম্পূরক খাদ্য বলি। এই সম্পূরক খাদ্যের একটা গন্ধ থাকে, নিয়মিতভাবে দিই, তাহলে অনেক সময় দেখা যায় যে যে পরিমাণ মাছ তার ইয়েতে ছিল তার চেয়ে অধিক পরিমাণ মাছ তার ওইখানে চলে আসতে পারে। মৎস্য বিভাগের তথ্য মতে জেলায় 5,500টি পুকুর ও খামার এবং 453টি চিংড়িঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত 11,000 চাষি। ক্ষতির পরিমাণ 46 কোটি 22 লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়াই। জেলায় বার্ষিক মোট চাহিদা 52,658 মেট্রিক টন মাছ। এই 3 উপজেলায় বছরে উৎপাদন হয় 12,223 মেট্রিক টন, যা মোট চাহিদার 23.21%। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। দর্শক, বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম নিয়ে জানবো। বিস্তারিত জানাতে যুক্ত হবেন সহকর্মীরা। কক্সবাজার থেকে যুক্ত হবেন সহকর্মী আজিম নিহাত এবং বান্দরবান থেকে যুক্ত হবেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। শুরুতে চলে যাচ্ছি কক্সবাজারে। আজিম, পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে কিনা, আর ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব পাওয়া গেছে কিনা, এ নিয়ে প্রশাসন কি বলছে? জুবাইর, কক্সবাজারের যে বন্যার ক্ষয়ক্ষতি সেটি এখনো পুরোপুরি নির্ধারণ হয়নি, কারণ আমরা আজকে দুপুরেও জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করেছিলাম, তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে ডি ফরম নামে যে একটি ফরম রয়েছে সেই তালিকাটা কিন্তু এখনো হয়নি, অর্থাৎ চূড়ান্ত তালিকা এখনো প্রশাসন করতে পারেনি। ফলে কৃষি খাতে, মৎস্য খাতে বা রাস্তাঘাট সহ অন্যান্য যে সমস্ত খাতে ব্যক্তিগত পর্যায়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটার এখনো পর্যন্ত প্রাথমিক ধাপ। কারণ হচ্ছে এই ক্ষয়ক্ষতিটা চূড়ান্তভাবে নির্ধারণ না হওয়া পর্যন্ত সরকারের কোনো বরাদ্দ আপাতত হবে না বলে জানিয়েছেন। তবে আমরা জনস্বাস্থ্য প্রকৌশল থেকে যেটি জেনেছি, তারা প্রাথমিকভাবে যেই টিউবওয়েলগুলো থেকে আসলে বিশুদ্ধ পানি উঠছে না, সেগুলোতে আবারও মেডিসিন প্রয়োগের মাধ্যমে কিভাবে পানি বিশুদ্ধ করা যায় সেটি তারা চেষ্টা করছে। একই সাথে টয়লেটগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে, খোলা টয়লেট, সেগুলো তারা ঠিক করবার চেষ্টা করছে যাতে করে আবারও ব্যবহারযোগ্য করা যায়। তবে নতুন করে সরকারের তরফ থেকে পুনর্বাসনের জন্য যেই সড়ক নির্মাণ, যে মৎস্য খাতে প্রণোদনা এবং কৃষি খাতে প্রণোদনা সহ যে সমস্ত ঘরবাড়ি নির্মাণ সহ মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রীরা কক্সবাজারে পরিদর্শন করে যে সমস্ত কথাগুলো বলেছিলেন, সেটির বাস্তবায়ন কিন্তু এখনো মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে না। ফলে কখন নাগাদ আসলে এই যে ক্ষতিগ্রস্ত লোকজনের ক্ষতিপূরণ কখন নাগাদ দেয় সরকার, বা তাদের ঘুরে দাঁড়ানোর জন্য কখন নাগাদ প্রণোদনার ব্যবস্থা করে, সেটা এখনো বলা যাচ্ছে না। আপনি প্রতিবেদনে দেখছিলেন যে মৎস্য খাতে সবচেয়ে ভয়াবহ ক্ষতি হয়েছে, কারণ এই চকরিয়া, মাতামুহুরী, পেকুয়া, এই 3 উপজেলায় যে পরিমাণ মাছ উৎপাদন হয় সেটি অন্যান্য উপজেলাতে হয় না। ফলে বাকি মাছগুলো কিন্তু সমুদ্রের উপর নির্ভর। তবে এই 3 উপজেলার মাছ উৎপাদন যদি এবার ব্যাহত হয়, ফলে আগামী 6 মাসের মধ্যে মাছের একটা বড় আমিষের চাহিদার মধ্যে একটা বড় ধরনের ঘাটতি তৈরি হতে পারে। একই সাথে সেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু ফসলের মাঠ, সেই ফসলের মাঠেও ইতিমধ্যে আপনি জানেন যে এখন আমনের একদম পুরো মৌসুম চলার কথা, যে আমন রোপণের জন্য, কিন্তু বীজতলা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখনো কিন্তু চাষিরা সেই তাদের ধান চাষ করতে এখনো নামতে পারেনি। ফলে এটি যদি চাষ করতে দেরি হয় বা নামতে কোনো ব্যাঘাত ঘটে, ফলে খাদ্য সংকট, মৎস্য খাতে যে আমিষের সংকট, সব মিলিয়ে বড় ধরনের একটি সংকটের মুখোমুখি হতে পারে বাংলাদেশ। সে কারণে বিশেষ করে কক্সবাজার এই ধরনের সংকটের মুখোমুখি হতে, সে কারণে সরকারের যে প্রণোদনা সেটি যেন দ্রুত বাস্তবায়ন হয়, সেটি এখন লোকজন চাই। জুবাইর। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চলে যাচ্ছে বান্দরবানে। সেখানে আছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, বান্দরবানে পুনর্বাসন কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাবেন। হ্যাঁ জুবাইর, আসলে বন্যার পানি নেমেছে প্রায় এক সপ্তাহ। এই এক সপ্তাহ যাবত আমরা দেখেছি দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এখানে সফর করেছেন এবং জ্বালানি প্রতিমন্ত্রী সফর করেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীও সফর করেছেন। তিনি বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত এলাকায় তারা পরিদর্শন করার পর তারা কিন্তু বিভিন্ন কিছু আশ্বাস দিয়েছে, পুনর্বাসনের কথা বলেছিল, কিন্তু সেটা আসলে আশ্বাসে রয়ে গেছে। এখনো পর্যন্ত সেভাবে আসলে পুনর্বাসন শুরু হয়নি বললে চলা যায়। আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, সড়ক বিভাগ এবং এলজিডি সহ বান্দরবান পৌরসভার ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 183 কোটি টাকার মতো তারা ক্ষতিপূরণের ইতিমধ্যে চাহিদা প্রেরণ করেছে। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসক সানিউল ফেরদৌস জানিয়েছে প্রণোদনা আসলে জেলা প্রশাসনের কর্তৃক আসলে পুনর্বাসনের তেমন কোনো সুযোগ না থাকলেও কিন্তু বিভিন্ন দপ্তর থেকে যে প্রতিবেদনগুলো প্রেরণ করা হয়েছে সেক্ষেত্রে তারা পুনর্বাসনের এখনো পর্যন্ত কোনো কার্যক্রম শুরু করেনি। তবে কিছু কিছু এনজিও আসলে কাজ করতে বলে জানিয়েছে এবং তিনি এটিও জানিয়েছে বান্দরবান পৌরসভার কিছু কিছু জায়গায় পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। তবে সড়কের বিভিন্ন ক্ষয়ক্ষতি যে ক্ষতিটি হয়েছে সেটি পুষিয়ে নেওয়াটা আসলে অনেক সময়ের ব্যাপার। এখনো পর্যন্ত
বান্দরবানের সাথে রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে এবং বিভিন্ন জায়গায় আসলে পুনর্বাসনের যে কথা সেটা কিন্তু কাগজে কলমে রয়ে গেছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলার পর তিনি এটিও জানি আসলে পুনর্বাসনের জন্য তিনি বিভিন্ন চাহিদাপত্র পাঠিয়েছেন। প্রায় 12,500 মানুষের ক্ষতিগ্রস্ত প্রাথমিক তালিকা করা হয়েছে, সেটির সংখ্যা কিন্তু এখন বাড়তে শুরু করছে, নদী ভাঙন শুরু হচ্ছে, নতুন করে বিভিন্ন ক্ষত চিহ্নগুলো তৈরি হচ্ছে। আবার আমরা যদি সাধারণ মানুষের কথা চিন্তা করি, এখনো পর্যন্ত অনেক মানুষ বাড়িতে উঠতে পারেনি, তাদের ঘর বাড়ি এখনো পর্যন্ত বিপর্যস্ত অবস্থায় রয়েছে এবং তারা কিন্তু বাড়িতে উঠতে পারেনি। সব মিলিয়ে পুনর্বাসনের যে কথা সেটা কিন্তু আসলে এখনো পর্যন্ত এখানে শুরু হয়নি বললে চলে যায়। তবে আমরা যেটি শুনছি, জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন এবং বেশ কিছু এনজিও আসলে খুব শীঘ্রই শুরু করবে। তবে এখনো পর্যন্ত ক্ষতির আসলে সঠিকভাবে যে তথ্য সেটা এখনো পাওয়া যায়নি এবং যেটি হচ্ছে কৃষি বিভাগে প্রায় 20 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, মৎস্য বিভাগেও প্রায় 5 থেকে 6 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আসলে বিভিন্ন বিভাগের যে সড়কগুলো রয়েছে, সড়ক বিভাগ, এলজিডি, উন্নয়ন বোর্ড, বান্দরবান পৌরসভা, পিআইইউ থেকে শুরু করে প্রায় 183 কোটি টাকার আসলে ক্ষতির ইতিমধ্যে তালিকা করা হয়েছে। কিন্তু সব জায়গায় কিন্তু এখনো পুনর্বাসনের কাজ শুরু না হওয়ার কারণে কিন্তু মানুষ আসলে বিপাকে পড়েছে। অন্য জায়গায় আমরা লক্ষ্য করছি কৃষিতে যে এখন আমন ধানের বীজতলা তৈরি বা কৃষকের যে সবজি আবাদ করা, এগুলো নিয়ে আসলে কৃষকরা রয়েছে আসলে দুশ্চিন্তা। তাদের যে শেষ সম্বল সেটি যেহেতু বন্যা পানিতে তলিয়ে গেছে, তারও আসলে একটা সমস্যা রয়েছে। অন্যদিকে মৎস্য চাষিরা আসলে চিন্তা করছে যে মৎস্যের একটি ব্যাপক ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পুষিয়ে আসলে কিভাবে নিতে পারবে। তো সরকারের যদি সে সহযোগিতাটা দ্রুত না হয় তাহলে কিন্তু তাদেরকে ঘুরে দাঁড়ানো যেমন কষ্ট হবে এবং পাশাপাশি মানুষের সঠিক পুনর্বাসন হবে এবং সবকিছু স্বাভাবিক করাটা আসলে একটা চ্যালেঞ্জের মধ্যে রয়ে যায়। জোবাই। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম নিয়ে জানাতে বান্দরবান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। এর আগে কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন আরেক সহকর্মী আজিম নিহাত। চট্টগ্রামে নবগঠিত উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ভোজপুরে স্থাপনের উদ্যোগের প্রতিবাদ এবং যৌক্তিক স্থানে করার দাবিতে অবস্থান ও মানববন্ধন করেছে স্থানীয়রা। দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে মুখে কালো পতাকা লাগিয়ে অবস্থান নেন তারা। পরে ছিল মানববন্ধন। স্থানীয়রা অভিযোগ করেন যে উদ্দেশ্যে নতুন উপজেলা গঠন করা হয়েছে তার কাঙ্ক্ষিত সুফল মিলবে না, কারণ ভোজপুরের সদর দপ্তর হলে ফটিকছড়ির উত্তরাংশের মানুষকে ঘুরে ফিরে অনেক পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হবে নাগরিক সেবার জন্য। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন শুরু করতে যাচ্ছেন এমন খবরেও উদ্বেগ জানান নতুন উপজেলার বাসিন্দারা। দাবি জানান পুনরায় জরিপ করে যৌক্তিক স্থানে সদর দপ্তর স্থাপনের। এখানে গণশুনানি হয়েছে, গণশুনানির একটা প্রতিবেদন আছে, সুস্পষ্ট প্রতিবেদন। ওই প্রতিবেদনে দেখা যাচ্ছে নির্ধারণ করা হয়েছে উত্তরেই, সেটা জুসকোলা হোক, সেটা দাঁতমারা মৌজায় হোক, উত্তরে নির্ধারণ করা হয়েছিল যে ওখানে সদর দপ্তর হবে। কিন্তু আমরা দেখলাম কি আমাদের গণশুনানির যে প্রতিবেদন সেটা বাস্তবায়ন হলো না। 1 নং বাগানবাজার, 2 নং দাঁতমারা এবং 3 নং নারায়ণহাটি ইউনিয়ন। এখন এই ইউনিয়নটা যে 3টি ইউনিয়ন, সেটার দূরত্ব বিবেচনা করলে এইখান থেকে ওই সদর দপ্তরে আসতে অন্তত 2 ঘন্টা সময় চলে যাবে। এবং যদি সেখানে সদর হাসপাতালের যে সুবিধাটা সেটা পর্যন্ত একজন প্রসূতি মা পাবে না। এবং দীর্ঘদিন যাবৎ নাজিরহাট হাসপাতালে এসে চিকিৎসা করাতে না পারা সেই ভোজপুরের উত্তর ফটিকছড়ির যে জনগণ, তারা আবারও সেই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে, মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে। আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে সর্বদক্ষিণে হাটাজারির সাথে লাগানো একটা ইউনিয়নকে ষড়যন্ত্র করে এটার সাথে লাগানো হয়েছে যেন ভোজপুরকে মধ্যবর্তী স্থানে দেখানো যায়। এটা উত্তরের জনগণের প্রতি অবিচার, জুলুম হয়েছে আমরা মনে করি। ফলে আমরা এইটার জন্য আমরা আন্দোলন করছি, আমরা রাস্তায় আছি। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে রাতভর বন্দরনগরীর চট্টগ্রামে ছিল উৎসবের আমেজ। আর্জেন্টিনা স্পেনের ফাইনাল ম্যাচ ঘিরে নগরীর প্রায় প্রতিটি এলাকায় ছিল বড় পর্দায় খেলা দেখার সুযোগ। এসব জায়ান্ট স্ক্রিন ঘিরে ছিল বিপুল ফুটবল ভক্তের প্রাণোচ্ছ্বাস। এর মধ্যে সবচেয়ে বড় আয়োজন ছিল 16 শহর কাজীদেউরি সিআরবিতে। রাত 11টার পর থেকে এসব স্থান জনসমুদ্রে পরিণত হয়। বাসী ভুবু জেলায় মেতে ওঠে আনন্দ উল্লাসে। এতে ছিল আর্জেন্টিনার সমর্থকদের আধিক্য। তবে শেষ পর্যন্ত প্রিয় দলের পরাজয়ে এক বুক হতাশা নিয়ে ঘরে ফেরেন মেসির ভক্তরা। আর স্পেনের জয়ে উচ্ছ্বসিত ছিলেন ইয়ামাল ভক্তরা। দর্শক, এ ছিল চট্টগ্রাম 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।